লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা প্রধান ও জাতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি রেজওয়ানুল হক রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আয়োজনে। জনাব শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি যে হেফাজত ইসলাম তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে জুমার নামাজের পর দেশের বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করেছে, বিক্ষোভ করেছে এবং সেখান থেকে তারা একটি বার্তা দিয়েছে যে করোনার কারণে যদি মসজিদ এবং মাদ্রাসা বন্ধ করা হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনে নামবে তারা। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে মসজিদ তো আসলে সরকার বন্ধ করেনি, তারা বলেছে সেখানে স্বাস্থ্যবিধি মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মাদ্রাসা কি আমাদের দেশের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তার বাইরে কিনা? প্রথমত হচ্ছে মসজিদের ব্যাপারে যেটা বলতে চাই, করোনা মহামারী যখন শুরু হয়েছিল ইসলামের প্রধান কেন্দ্র মক্কা মদিনার সমস্ত মসজিদ সেখানে টোটাল লকডাউনে চলে গিয়েছে। এখন হেফাজত যেটা বলছে এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলাম পৃথিবীর কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ রাজনৈতিক মতলবে তারা এগুলো করছে। মসজিদগুলোকে তারা এখন দুর্গ বানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মসজিদ থেকে কিন্তু তারা সমাবেশ করছে যাতে মসজিদে পুলিশ যেতে না পারে। অন্যত্র করলে পুলিশ যাবে, বাধা দেবে, কারণ তারা তো পুলিশের তোয়াক্কা করছে না। একটা সমাবেশ হেফাজত করছে কি পুলিশের পারমিশন নিয়ে করছে, যেটা আমাদের দেশে আইন, যেটা আইন তারা অমান্য করছে, রাষ্ট্রকে তারা অমান্য করছে, গোটা রাষ্ট্রের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে, তাদের ভাষায় জিহাদ ঘোষণা করেছে। আমরা দাঁড়িয়ে তামাশা দেখছি। করোনা মহামারীর সংক্রমণের কথা যদি আপনি বলেন, যে সংক্রমণের হার কিন্তু বিশ্বের সর্বোচ্চ হারের সঙ্গে বাংলাদেশ এখন তুলনা করতে পারে। যে হার গত এক মাসে যেভাবে করোনার বৃদ্ধি পেয়েছে, আমি তো মনে করি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সমস্ত বিনোদন কেন্দ্র চট্টগ্রামে যেটা করেছে সবকিছু বন্ধ করে দেওয়া দরকার এবং মসজিদেও সেটা করা দরকার। কারণ মসজিদের যেটা হচ্ছে জননিরাপত্তাটা আমাদের আগে। এটা মসজিদে সৌদি আরবের যারা ইমামরা সেখানে ফতোয়া দিয়ে পরিষ্কার ভাবে গত বছর বলেছেন এটার সঙ্গে মহামারীর সময় এইগুলো আমাদের মহানবীর জমানাতেও এগুলো মানা হয়েছে, মহানবীর বিস্তার, মহামারীর বিস্তার রোধ করবার জন্য। সুতরাং তারা যেটা করছে এটা কিন্তু ইসলামের কোনো ব্যাপার নয়। তারা মসজিদগুলোকে তারা যাতে তাদের আন্দোলনের সন্ত্রাসের দুর্গ হিসেবে ব্যবহার করতে পারে এই রাজনৈতিক মতলবে করেছে। আমি জানি না সরকার কেন এদের বিরুদ্ধে এখনো নমনীয় আচরণ প্রদর্শন করছে। আমি যেটা গত বিএনপি জামাতের আমলে আমি সামান্য কিছু লেখা লিখেছিলাম, তখন আমাকে গ্রেপ্তার করেছিল রাষ্ট্রদ্রোহিতার মামলায় এবং যে কারাগারে নিয়ে নির্যাতন করেছিল। আর এরা প্রতিদিন প্রতি মুহূর্তে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি জিহাদ ঘোষণা করেছে, রাষ্ট্রকে প্রতিনিয়ত আঘাত করছে, সংবিধানকে আঘাত করছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপর, বঙ্গবন্ধুর উপর। আর আমরা দাঁড়িয়ে তামাশা দেখছি। আমি এখানে খুবই ক্ষুব্ধ যে কেন বারবার বলা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী মামুনুল হকদের মতো দুর্বৃত্তদের কেন গ্রেফতার করছে না। সন্ত্রাস বিরোধী আইনের প্রতিটি ধারা প্রয়োগ করে হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করা যায়, তো তারা এটা করছেন না। না করলে যেটা সর্বনাশ, যেটা সেটা করোনা মহামারী বিস্তার হোক, অন্য ক্ষেত্রে হোক, এই সর্বনাশগুলো আমাদেরকে দেখতে হবে। এইটার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনোভাবে আমাদের কাম্য হতে পারে না। জি, জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে আবারও ফিরবো। তবে এবারে আমাদের সঙ্গে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা। আপনার কাছে জানতে চাইবো যে এই সরকারের আমলেই তো কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে সাধারণ যে শিক্ষা ব্যবস্থার সার্টিফিকেটের মর্যাদা আছে সেই মর্যাদায় উন্নীত করা হয়েছে, তাদেরকে সমমর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আমাদের বর্তমান সময়ে করোনা পরিস্থিতি মহামারীর মধ্যে যদি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে, সেখানে মাদ্রাসাগুলোর ক্ষেত্রে কি ভিন্ন সিদ্ধান্ত আসবে? আপনার কাছে কি মনে হয়? এত এত বিস্তৃত প্রেক্ষাপটে যাবারও প্রয়োজন নেই। জনাব শাহরিয়ার কবির খুব স্পষ্টভাবে বলেছেন যে মাদ্রাসা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে যারা পড়ে তারাও তো শিক্ষার্থী এবং একেবারে অল্প বয়স থেকে, খুবই ছোট বয়স থেকে, কোন কোন ক্ষেত্রে আমাদের সাধারণ যে শিক্ষা প্রতিষ্ঠান তার চেয়ে তো অল্প বয়সে সেখানে পড়তে যায় এবং বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা সেখানে আছেন। তো তাদের কি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন নেই? তাদের কি জীবনের কোনো মূল্য নেই? এবং যে ধরনের সব মাদ্রাসার ব্যবস্থাও কিন্তু একরকম না। আমরা প্রতিনিয়ত যেমন সাধারণ স্কুলগুলোতে একটা নজরদারির মধ্যে রাখতে পারি, আমরা জানি, এগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু অনেক সময় অনেক মাদ্রাসা আছে যেগুলোর আসলে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট সেখানে আছে, শিক্ষার্থীরা কিভাবে সেখানে থাকেন বা কি কি অবস্থানে তারা আছেন, এগুলো সবসময় সাধারণে আমাদের জানার সুযোগও হয় না। আমরা ধরে নিই সেখানেও ঝুঁকির বিষয়টা রয়েছে। তো এইসব আলোচনা বাদ দিয়ে যদি ধরি, এটাও তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হতে পারে,
সেখানে যে ব্যক্তি আছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা তাদের মাধ্যমে অন্যরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং যেন শাহরিয়ার কবির খুব চমৎকার ভাবে বলেছেন যে আমরা যে ধর্মের অনুসারী হিসাবে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু রেখেছেন বা যে আদর্শ তারা মেনে চলেন, সেখানেই তো অসংখ্য উদাহরণ আছে যে যখন মহামারী দেখা দিয়েছে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বারণ করা হচ্ছে। তাদেরকে তখনকার ভাষায় হয়তো লকডাউন ছিল না, কিন্তু তারা আলাদা থেকেছেন। এমনকি ভারতবর্ষে উদাহরণ আছে যে আমাদের হাজিরা গেছেন সৌদি আরবে হজ করতে, ইংরেজ শাসনামলে যখন প্লেগের মধ্যে তারা পড়েছেন, আবার সেখানেও প্লেগ দেখা দিয়েছে এবং সেখানে এই চ্যানেল অফ কমিউনিকেশনস কে কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ আলাদা করে দেওয়া হচ্ছে, যাতে করে অন্যদের সঙ্গে তারা মিশ্রিত না হন এবং সেটা নিয়ন্ত্রণে রাখা যায়। তো এখানে এইভাবে তো দেখলে চলবে না যে একেবারে আমাদের এখানে সবকিছু উন্মুক্ত থাকবে আর বাকি সবকিছু বন্ধ থাকবে। রাষ্ট্রের যদি আইন হয় শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, সে আইনটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। যদি যে ধরনের লকডাউন দেওয়ার যদি দরকার হয় সেটা সরকার যদি মনে করেন তারা দেবেন, আংশিক হলে আংশিক দেবেন, কিংবা যে ব্যবস্থা এখন হচ্ছে সেই ব্যবস্থা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর আপনি অন্য যে প্রসঙ্গ তুলছিলেন সেটার উত্তর দেওয়া আসলে খুব কঠিন। আমরা যে মাত্রায় এবং যে পর্যায়ে এই গোষ্ঠীকে তৎপর হতে দেখছি বা এই আদর্শের লোকদের তৎপর হতে দেখছি, ঠিক একইভাবে অন্য যারা নাগরিক সমাজ যদি বলি বা সংস্কৃতি কর্মী যারা বলি বা যারা এই আমি মনে করি যে বাংলাদেশের নীতি আদর্শ যারা ধারণ করেন, তাদেরকে কিন্তু আমরা সেই পরিমাণ তৎপর দেখছি না। এখন হয়তো হতে পারে যে তারা সামাজিক মাধ্যমে তৎপর বা করোনার কারণে তারা মাঠে নামতে পারছেন না, তো সেই সুযোগে তারা কিন্তু মাঠে যথেষ্ট তৎপর। এবং একচেটিয়া ভাবে তো একটা ব্যাখ্যা দিয়ে গেলে হবে না। এখানে তো কেউ ধর্মের বিরুদ্ধে কথা বলছি না, কেউই কথা বলছি না কোন অবস্থাতেই, কিন্তু প্রসঙ্গ হলো যে আপনি সেটা ভুল ব্যাখ্যা কেন দেবেন, এবং সেই ভুল ব্যাখ্যা দিয়ে আপনি একটা মহামারীর সময় এবং একটা বিশেষ সময় যখন এই ঘটনাটা ঘটেছে তার একটা কূটনৈতিক তাৎপর্য আছে, তার একটা উদযাপনেরও তাৎপর্য ছিল। হ্যাঁ, অনেকে অংশগ্রহণ করতে পারেননি, আরো বড় আকারে করা যেত, সেটা ভিন্ন আলোচনা। আমি নিজেও অংশগ্রহণ করতে পারি, আমারও বক্তব্য থাকতে পারে, কিন্তু তাই বলতো আমি একেবারে যা ইচ্ছা তাই করতে পারি না। আমি মনে করি যে এগুলো বিচ্ছিন্ন আলোচনার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের প্রত্যেকের উপরে আইন যেভাবে প্রযোজ্য হয়, যেভাবে নিয়ম প্রযোজ্য হয়, বিধিমালা যেভাবে প্রযোজ্য হয়, সেইভাবে আমি মনে করি সে প্রতিষ্ঠানগুলোর উপরে সেই ধরনের নিয়ম নির্দেশাবলী প্রযোজ্য হবে। এবং ধর্মের যে বিষয়গুলো, আমরা হয়তো ধর্মের কর্তৃত্ব রাখি না দেখে ধর্ম সম্পর্কে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি না, আমরা অনেক সময় বলি না, কিন্তু কিছু ধ্যান ধারণা, কিছু ইতিহাস জ্ঞান বা কিছু জিনিস তো একেবারে যে আমাদের জানা নেই তা তো না, সেই উদাহরণগুলো তো আমরা দিতে পারি। এবং আমি মনে করি যে এগুলো নিয়ে অনেক কথা বলা উচিত। শাহরিয়ার কবিররা বলছেন, অন্যান্য যারা বলছেন, সেই কণ্ঠগুলোকে আরো জোরালো করা উচিত। এবং এই বিষয়ে কোনো ধরনের আমি মনে করি ভুল ব্যাখ্যা বা সুযোগ নেওয়ার কোনো ধরনের কোন রকম প্ল্যাটফর্ম যদি কেউ তৈরি করতে যায় সে ব্যাপারে সতর্ক থাকা। জি, রেজওয়ানুল হক রাজা, এবার আপনার পর্যবেক্ষণ জানতে চাইবো। আপনার কাছে কি আসলে মনে হয় জনাব শাহরিয়ার কবির বলছিলেন যে সরকার কেন আসলে হেফাজতের এই কর্মকাণ্ডের প্রতি নমনীয় আচরণ করছে? আপনার কাছে কি মনে হয় সরকার কি আসলে তার জায়গাতেই ঠিক আছে নাকি আসলেই তাদের প্রতি নমনীয় আচরণ করা হচ্ছে? ধন্যবাদ। এখন যে মাদ্রাসাগুলি মসজিদগুলি খোলা রাখতে হবে, না হলে আন্দোলন হবে, যে কথাটা হেফাজতের নেতারা বলছেন, এটা খুবই স্বাভাবিক। কারণ আমরা সবাই জানি যে সারা দেশে বিশ্ববিদ্যালয়, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান গত 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ। মাদ্রাসাগুলো কিন্তু খোলা। সরকার কিন্তু মাদ্রাসা অনেক আগেই খুলে দিয়েছে। তার মানে মাদ্রাসার ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত, মাদ্রাসার ব্যাপারে ভিন্ন চিন্তা, এই যে সরকারের যে এই যে চিন্তাটা সরকার করে আসছে বা ফলো করছে, এটাই অনেকখানি সর্বনাশ করছে। এবং সেই কারণে এখন তারা বলছে, যে আবদার করছে যে না, মাদ্রাসা করে রাখতে হবে, বিকজ মাদ্রাসাগুলিকে অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকার আলাদা করে রাখছে। সরকার অবশ্যই এটা একটা নমনীয় সিদ্ধান্ত সরকারের, এবং সরকার আরো বেশ কিছু নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। দেশের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা ঐতিহ্যবাহী শহর, একটা জেলাকে যেভাবে তছনছ করে দেওয়া হয়েছে, এবং তার সে ব্যাপারে সরকার কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত কিছু ওই মানে ট্র্যাডিশনাল বা লোক কি বলবো যেসব ব্যবস্থা নিতে হয়, কিছু মামলা, কয়েকজনকে অ্যারেস্ট, এগুলি যে ধ্বংসযজ্ঞ ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছে সে তুলনায় সরকারের এবং যে পরিমাণ সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের বিরুদ্ধে হেফাজতের আক্রোশ যেভাবে প্রতিফলিত হয়েছে, সেই হিসাবে সরকার বা রাষ্ট্রের ব্যবস্থা কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলতে হবে। আমরা সবাই জানি কম বেশি, এটা আসলে লুকোনোর কিছু নাই, যে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের যে তাণ্ডব বা দখল,
সেটি সরকার যেভাবে মোকাবেলা করেছিল, সেই সরকারের সেই মনোভাব আর আজকের মনোভাবের মধ্যে অনেক পার্থক্য। মাঝখানে হেফাজতের সঙ্গে সরকার একটা সমঝোতায় আসছিল এবং হেফাজত সরকারের নিয়ন্ত্রণে ছিল, এটাও সত্য। কিন্তু সরকার ভুলে যাচ্ছে সেই হেফাজত কিন্তু এখন আর নেই। তাদের নেতৃত্বে পরিবর্তন এসেছে বা পরিবর্তন ঘটানো হয়েছে। আগের নেতৃত্বকে একরকম ভাবে সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে। এখনকার যারা নেতৃত্ব, সেই নেতৃত্ব এই সরকার বিরোধী, এই সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। কয়েকদিন আগে আপনার পটিয়া মাদ্রাসার স্টুডেন্টদের একটা লিফলেটের কিছু ভাষা পড়ে আমি মানে আরো পরিষ্কার হয়ে গেল। তারা সেখানে বলেছে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, তাদেরকে আমরা আর সহ্য করব না। এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে এবং আজকে যেটা আপনাদের নিউজে দেখলাম, মাদ্রাসা এবং মসজিদ বন্ধ করা যাবে না করোনার দোহাই দিয়ে। হোয়াট ইজ দিস? করোনার দোহাই দিয়ে মানে কি? করোনার কারণে তো মসজিদ তো এর আগে প্রথম দফায় যখন করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছিল, তখন কি মসজিদ বন্ধ করে দেওয়া হয়নি? বন্ধ মানে যেভাবে সবাই স্বাভাবিক সময়ের মতো তো মসজিদ ছিল না। মসজিদের মুসল্লিদের সংখ্যা সীমিত করা হয়েছিল। সেটা একটু আগে শাহরিয়ার ভাই তো বলেছেন, কাবা শরীফ তো বন্ধ ছিল দীর্ঘদিন। গত বছর তো স্বাভাবিক বাইরের কোন দুনিয়া থেকে কেউ হজ করতে যেতে পারে নাই। তো পরিস্থিতির দাবি করলে তো সেরকম ব্যবস্থা নিতেই হবে, কিন্তু তারা মানছে না। হেফাজত, আমি যারা এক লাইনে পরিষ্কার বলতে চাই বা বুঝি, হেফাজতের ইসলামী, বর্তমান হেফাজত ইসলামী, তারা এই রাষ্ট্র, এই সরকার ব্যবস্থা, এটা তারা মানে না। সুতরাং তারা এইভাবেই কথা বলবে। তাদের সঙ্গে যদি সরকার সেভাবে বিহেভ না করে, সেভাবে অ্যাকশন নেওয়া হয়, তাহলে তারা বাড়তেই থাকবে। জি, শাহরিয়ার কবিরের কাছে আবারও আসতে চাইবো। আপনি বলছিলেন আপনার বক্তব্যের শুরুতে যে সরকার আসলে কেন নমনীয় আচরণ করছে তাদের সঙ্গে, আপনি বোঝা যাচ্ছে না বিষয়টা। কঠিন আচরণ করাটাও কি আসলে খুব একটা সহজ? সার্বিক প্রেক্ষাপট আসলে কি বলে? না, সেটাই একটা সমস্যা সরকারের, যে দেখুন হেফাজত কিন্তু একা নয়, হেফাজতের সঙ্গে এখানে জামাত বিএনপি আছে, এবং দুদিন আগে আমরা দেখলাম একটা বিবৃতি, সেখানে বামরা পর্যন্ত সেখানে জুটে গেছে। এবং এইটাই একটা উদ্বেগের বিষয়, যে হেফাজতকে নিয়ে যদি ডান বাম এবং সমস্ত শক্তি যদি এক হয়ে যায়, এটা সরকারকে ওগুলো হিসেবে রাখতে হবে। এবং এরাও চাইছে যে হেফাজতকে গ্রেফতার করা হোক, তাহলে আন্তর্জাতিকভাবে একটা বড় রকমের প্রচার চালানো যাবে। বাংলাদেশে ধর্ম প্রচারের স্বাধীনতা নেই, গণতন্ত্র নাই, মত প্রকাশের স্বাধীনতা নেই। এগুলো তো আন্তর্জাতিক মহলেরও তো একটা চক্রান্ত আছে শেখ হাসিনা সরকারকে উল্টে ফেলার জন্য। তো এগুলো তারা বিবেচনা করেই জামাত বিএনপি হেফাজতকে মাঠে নামিয়েছে। সরকারকে এগুলো মোকাবেলা করতে হবে, চ্যালেঞ্জ গুলো তাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশ হয়েছে কেন হয়েছে, ৭১-এ সেটা নির্ধারিত হয়ে গেছে। বাংলাদেশ যে আদর্শ লক্ষ্য নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, ৭২-এর সংবিধানের কথা বঙ্গবন্ধু বলেছেন, ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে সংবিধান লেখা হয়েছে। এটা মোল্লামরের আফগানিস্তান নয়, এটাকে আফগানিস্তান হতে দেওয়া যাবে না। এইখানে সরকার, যেটা আমাদের আগে বললেন যে ২০১৩ সালে তো সরকার একটা হার্ডলাইনে গিয়েছিল, হেফাজতের নেতারা সুরসুর করে সব গর্তে ঢুকে গেছিল, এবং এই বাবুনগরী তখন বলেছিল পদ্মীর দ্বারা সচিবালয় দখল করে সরকার গঠন করবে, জামাত বিএনপির সঙ্গে এরকম একটা সমঝোতা হয়েছিল। আমরা সবসময় বলেছি যে কেউটে সাপে লেজ নিয়ে কান চুলকোতে না, এটা পুরনো বাংলা প্রবাদ, এবং বলে সেটা সরকারের জন্য আত্মঘাতী হবে না। এটা বাংলাদেশ, আমাদের জাতি এবং রাষ্ট্রের জন্য সমূহ বিপর্যয় ডেকে আনবে। এবং এই যে করোনার যেটা জনস্বাস্থ্যের যে আশঙ্কাটা যেটা আমরা করছি, এটা আমাদের জাতীয় নিরাপত্তার অন্তর্গত। জনস্বাস্থ্যকে আপনি হালকাভাবে দেখলে চলবে না। এটা একজন সংক্রমিত হওয়া মানে সেখানে ১০০ জন ১০০০ জনকে একটা মানুষ সংক্রমিত করতে পারে। মাদ্রাসার বাচ্চারা, এটা তো আমাদেরই সন্তান, গরিব মানুষের সন্তান। কেন আমরা তাদেরকে এত ভালনারেবল করে দেবো? হেফাজতের কথা মতো তাদেরকে করোনার মুখে ঠেলে দেবো? এই মৃত্যুর দায়গুলোকে, প্রত্যেকটা মৃত্যুর দায় হেফাজতকে নিতে হবে। এই যে এই কদিন যেটা পুলিশের সঙ্গে সংঘর্ষ করতে গিয়ে যারা নিহত হলো, প্রত্যেকটা দায় তাদের। ২০১৩ সালেও আমরা শ্বেতপত্র বের করে বলেছিলাম, সে যে ৩৯ জন মারা গিয়েছিল তখন, যে প্রত্যেকটা, এবং তাদের অভিভাবকরা, আমার ছবিতে দেখবেন সেই বাচ্চাদের অভিভাবকরা, তারা বলেছেন মাদ্রাসায় আমরা আমাদের বাচ্চাদের পাঠিয়েছি পড়াশোনা করবার জন্য, লাশ হয়ে ফেরার জন্য নয়। শফি হুজুরের কথা মতো তারা ওখানে গিয়েছিল, লাশ হয়ে ফিরে এসছে। এই জবাব কে দেবে? সরকারকে এই জবাব দিতে হবে, মামুনুল হকদের এই জবাব দিতে হবে। মাদ্রাসায় তারা বাচ্চাদের পড়তে পাঠায়, মাদ্রাসায় লাশ হয়ে ফিরে যাওয়ার জন্য পাঠায় না।
সেই জন্য আমরা বলেছি সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাস বিরোধী আইনে সেটা নিষিদ্ধ করতে হবে, সমস্ত সমাবেশ বন্ধ করতে হবে এবং মামুনুল হক গঙ্গদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে গেলে এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। জি, আরেকটি সবশেষ প্রশ্ন করতে চাই, যদি আসলে মাদ্রাসাগুলো খোলা রাখার সিদ্ধান্ত শেষমেশ টিকেই যায়, আপনাদের তরফ থেকে আসলে আদালত পর্যন্ত যাবারও তো দরজা খোলা থাকে, আপনারা কোনো কিছু করবেন কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নিয়েছি, সালদার ঘটনার পরে আমরা এই স্বাধীনতার মাসে হেফাজতে তাণ্ডবের উপর আমরা একটা শ্বেতপত্র প্রকাশ করবো। একটা কমিশন আমরা অলরেডি গঠন করেছি, সেখানে পার্লামেন্টে 4 জন মেম্বার থাকবেন, কংগ্রেস পার্লামেন্টে আমাদের যেটা আদিবাসী এবং সংখ্যালঘু ককাস যেটা আছে সেখানকার 4 জন এমপি এবং নির্মূল কমিটির 3 জন লিডার মিলে এবং আমাদের একটা সচিবালয় গঠন করেছি এবং আমরা আমাদের 2 মাসের মধ্যে আমাদের সুপারিশ আমরা সরকারকে দেবো। সরকার যদি সেটা না মানে অবশ্যই আমরা আদালতে যাব, কারণ আদালতকে এখন আমাদের সর্বোচ্চ আদালতকে সিদ্ধান্ত নিতে হবে এই সংবিধানের কাস্টোডিয়ান যারা, যে দেশকে আমরা এইভাবে হেফাজতের মতো সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি করে রাখবো কিনা। রেজওয়ানুল হক রাজা, এবার আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে একটি সিদ্ধান্ত এসেছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য। সেখানকার আগামীকাল আজকে থেকে সন্ধ্যা 6টার পর থেকে শুধুমাত্র ওষুধের দোকান এবং কাঁচা বাজার বাদে সবকিছু তারা বন্ধ ঘোষণা করেছে, কেননা আজকের দিনে তাদের কাছে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে 518 জন। চট্টগ্রাম তো তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে, বিপরীতে রাজধানীতে আমরা যারা আছি তাদের কি হবে বা তারা আসলে কতটা ব্যবস্থা নিচ্ছে করোনার মোকাবেলায়? রেজওয়ানুল হক রাজা, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, খুব সম্ভবত মিউট করা আছে এই জন্য। সরি, আমি বলছিলাম যে চট্টগ্রাম দেখিয়ে দিল যে কিভাবে দায়িত্বশীল আচরণ করতে হয়, প্রশাসন কিভাবে কতটা দায়িত্বশীল হতে হয়। শুধু চট্টগ্রাম না, রাজশাহীতেও কিন্তু সেখানে একটা বইমেলা হওয়ার কথা ছিল, তারা সেই বইমেলা শুরুর আগে স্থগিত করেছে। আর বিপরীতে ঢাকা শহরে আমরা কি দেখছি, কেন্দ্রীয় প্রশাসন কি করছে, 18 দফা নির্দেশনা পদে পদে সরকারের নির্দেশনা সরকারই ভঙ্গ করছে। আমি বলবো আজকে মেডিকেলের অ্যাডমিশন টেস্ট নিয়েছে সরকার অ্যাডমিনিস্ট্রেশন, এবং সেখানে কি ঘটেছে আমরা সবাই দেখেছি। হাজার হাজার মানুষ পরীক্ষা কেন্দ্রের সামনে, একজন ক্যান্ডিডেটের সঙ্গে 3 জন করে কি বলে গার্ডিয়ান, মানে আমাদের নিজেদের কাণ্ডজ্ঞান তো নাই, সেটা তো আমরা ডে 1 থেকে দেখছি। আমরা মাস্ক পরতে চাই না, আমরা সোশ্যাল ডিস্টেন্স মানতে চাই না, বই মেলা না হলে আমাদের চলে না, নানান আবদার। তো এই ধরনের আমাদের এই জাতিকে তো আপনাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে করার নিয়ম কানুন লাগবে। আমরা বলছি যে মেলা ডিসকারেজ করতে হবে, সেখানে আমরা বই মেলা যাতে ঠিকঠাক মতো চলে সেজন্য পুলিশ পাহারা দিয়ে আমরা বই মেলা চালাচ্ছি। আমরা কোন আক্কেলে আজকে এই মেডিকেলের অ্যাডমিশন টেস্ট নেওয়া হলো, মানে ছবিগুলো দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি যে কি করে এটা আমরা পাচ্ছি। এই সিচুয়েশন, আজকে যে করোনা রেকর্ড শনাক্ত 6,830 জন শনাক্ত হয়েছে। আপনি যদি টেস্ট হয়েছে প্রায় 29,000, যদি আপনি যে 50,000 টেস্ট করা সম্ভব হইতো, তাহলে আমার ধারণা যে আপনি আক্রান্তের সংখ্যা, শনাক্তের সংখ্যা আরো অনেক বেশি হইতো। তো আমি খুবই হতাশ, মানে কেন্দ্রীয় ভাবে ঢাকায় একদিকে বইমেলা হচ্ছে, একদিকে বাংলাদেশ গেমস, দেশের সবচেয়ে বড় ক্রিয়া আসর বাংলাদেশ গেমস শুরু হয়েছে গতকাল। তাহলে কিসের করোনা? আমি এই গেমস আরো 1 বছর আগে হওয়ার কথা ছিল, করোনা পরিস্থিতির কারণে সেটা স্থগিত ছিল। এখন যখন শুরু হলো আবার, তখন কি করোনা পরিস্থিতি ভালো? বরং আরো অতীতের যে কোনো সময় চাইতে খারাপ। তাহলে কি সিদ্ধান্ত নিচ্ছি আমরা? মানুষকে কেন আমরা স্বাস্থ্যবিধি মানাতে বললে মানুষ কেন মানবে? মানুষ তো বলবে যে আপনারা নিজেরাই তো আইন মানছেন না, আপনারা নিজেরাই তো নির্দেশনা মানছেন না। তা আমি চট্টগ্রামকে ধন্যবাদ জানাই, চট্টগ্রাম প্রশাসনকে এবং রাজশাহী প্রশাসনকে। একই সাথে আমি ঢাকায় কেন্দ্রীয়ভাবে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খুবই দুঃখজনক। আমি মনে করি যে এইভাবে 18 দফা দিয়ে কোনো লাভ হবে না, মানুষ এগুলি মানে না। আমাদের 1 দফা ছাড়া কোনো পথ নাই। 1 দফা হচ্ছে কি, অন্তত 2 সপ্তাহের জন্য সারা দেশ পুরোপুরি আপনি বন্ধ করে যদি না দেন, তাহলে সামনে আমাদের
আরো ভয়াবহ অবস্থা জি পরিস্থিতি শামীম রেজার কাছে এই ব্যাপারটিতেই জানতে চাইবো যে শামীম রেজা আপনার কাছে কি মনে হয় যে 2 সপ্তাহের জন্য যে প্রস্তাবটি করলেন রেজওয়ানুল হক বন্ধ করে দেবার জন্য, সেটা কি আসলে সম্ভব কিনা? অর্থনীতির তো বিরাট একটি ক্ষতি হয়, এমনিতেই অর্থনীতির নাজুক পরিস্থিতি, তার মধ্যে আমাদের মতো দেশ আসলে 2 সপ্তাহের মধ্যে সবকিছু বন্ধ করে রাখবার মতো অবস্থায় আছে কিনা? না, আপনার কাছে অর্থনীতির ব্যাখ্যা যদি কেবলমাত্র অর্থনীতিই হয় তাহলে তার অন্য আলোচনা করবার প্রয়োজন নেই। আপনি জনস্বাস্থ্যের যে ক্ষতি, সেই ক্ষতি দীর্ঘমেয়াদী আপনি প্রাক্কলন করেছেন কিনা। এখন তাহলে পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশগুলো জনস্বাস্থ্যকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে, তাহলে তাদের কি বুদ্ধিবিদ্যা আমাদের চাইতে কম? বা আমরা ধরে নেব যে তাদের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন নাই। ধরে নেন আমাদের এশিয়ার অন্য দেশগুলো বা ইউরোপের দেশগুলো, তার 1 সপ্তাহ 2 সপ্তাহ যে ক্ষতি, সেটা আমাদের কয়েক বছরের ক্ষতির সমান, যদি আপনি ওইভাবেই তুলনা করতে চান। কিন্তু জনস্বাস্থ্য এত গুরুত্বপূর্ণ যে তারা দীর্ঘমেয়াদী ক্ষতির প্রাক্কলনটা করছেন বা হিসাব নিকাশ করছেন, যে এটা যদি চলতে থাকে তাহলে যে পরিমাণ ক্ষতি হবে সেটা অর্থনীতিতে এই মুহূর্তে আমি যতটুকু অর্জন করবো তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আমাকে সেখানে ক্ষতির সম্মুখীন হতে হবে। এখন উনি যেটা বলছেন সেটা একটা প্রস্তাব দিচ্ছেন, কিন্তু এই প্রস্তাব তো আমরা বহুদিন থেকে দেওয়ার চেষ্টা করছি। আপনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে এইগুলো মেনে চলতে হবে, সেই নির্দেশনা মানবার ক্ষেত্রে আপনি যদি আপনার নির্দেশনা ভঙ্গ করেন তাহলে বাকি মানুষগুলো করবে কিনা? এবং দেখেন, এমনি আমাদেরকে সবসময় যদি এই ধরনের একটা পরীক্ষার মধ্যে ফেলা হয় যে অর্থনৈতিক উন্নয়ন বনাম জনস্বাস্থ্য, তাহলে এর কিন্তু কোনো উত্তর নেই। এই জিনিসগুলো আসলেই কোনো উত্তর নেই। আমরা টকশোতে আলোচনা করেই যাই, এবং হয়তো আমরা যারা অর্থনৈতিক উন্নয়নটাকে একেবারে জনস্বাস্থ্যের বাইরে গিয়ে চিন্তা করেন তারা কিছুক্ষণ গালাগাল করেন, যারা হয়তো সমর্থন দেন তারা বলেন হয়তো আপনার দরকার নেই তাই আপনি চিন্তা করছেন। বিষয়টা ওরকম না। আমরা অবশ্যই চিন্তা করছি যে যারা দিন আনা দিন খান, যারা কাজ করেন, যারা ডে টু ডে যাদের উপার্জন করতে হয়, তাদের ব্যাপারটা আমাদের বিবেচনা অবশ্যই আছে। কিন্তু একটা পরিকল্পনার মধ্যে তো আপনাকে আনতে হবে। যে চট্টগ্রামের উদাহরণটা আমরা যে কারণে বারবার দিচ্ছি, যে যেখানে কেউ কোনো ভালো দৃষ্টান্ত দেখাচ্ছেন না, নিজেদের জারি করা নির্দেশনা নিজেরাই বাস্তবায়ন করতে পারছেন না, সেখানে চট্টগ্রাম যেটা করছে সে তো সবকিছু বন্ধ করে দিচ্ছে না। সে বলছে যে এই কটা পর্যন্ত এটা চালাতে হবে, তারপরে জরুরি অবস্থায় কোনটা চলবে এবং যে জায়গাগুলো থেকে সংক্রমণ বাড়তে পারে। ভাই, আমরা কিছুদিন যদি সিনেমা হলে না যাই তার মানে তো এই না যে সিনেমা বন্ধ করে দিচ্ছি, বা কিছুদিন যদি বিনোদন কেন্দ্রে না যায় তার মানে তো আমি বলছি না যে আমি চিরতরে তোমার বিনোদন কেন্দ্র বন্ধ করে দিচ্ছি। কোনোদিন আমরা কক্সবাজারে যাব না বা কোনোদিন আমরা সমুদ্র সৈকতে যাব না, সে কথা তো কেউ বলছি না। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা মানবার কথা বলছি। যেমন একটু আগের আলোচনা আপনি দেখেন, যেখানে বলাই হয়নি মসজিদে বন্ধ করবার কথা, সেখানে আপনি আগাম আলোচনা করছেন। আমার বাড়ির পাশে অসংখ্য মসজিদ থেকে এখানে আহ্বান আসে, এখন মসজিদ অনেক ভলিউমে আজান দেওয়া হয় বা সেগুলো বাড়ির বসেও শোনা যায়, এবং তারা পুরোপুরি বলছেন যে আপনারা মাস্ক পরে আসুন, আপনারা শর্ত মেনে চলুন, বা এইভাবে এটা 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 অন্যায়ের কি আছে, এটা ভুলের কি আছে? এটা তো বরং সবার ভালো চিন্তা করে করা হচ্ছে। এখন আপনি এর মধ্যে প্রপাগান্ডা চালাচ্ছেন যে না, এই ধর্মীয় প্রতিষ্ঠানে আপনাকে যেতে বারণ করা, কেউ তো বারণ করেনি। আমার বক্তব্যটা হলো যে কোনো এই ধরনের ভুল ব্যাখ্যার সাথে সাথে উত্তরটা দেওয়া। উত্তরটা আমরা কয়টা টকশোতে দেবো? আপনি এরকম যদি সারাদিনও টকশো করেন তাহলে আপনার আমার ব্যাখ্যার কিন্তু কোনো ইম্প্যাক্ট সেখানে পড়বে না। জনাব শামীম রেজা, বিরতিতে যাবার আগে আপনার সাথে কথা হচ্ছিল যে জনস্বাস্থ্য আগে জরুরি নাকি অর্থনীতির চাকা সচল রাখা আগে জরুরি। এই বিতর্কের মধ্যে যখন আমরা ছিলাম তার মধ্যে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে চাই। অর্থনীতিতে সবচেয়ে বেশি আসলে অসহায় অবস্থায় পড়তে হয় নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষদেরকে। তাদের সামনে কিন্তু আরেকটি বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাস আসলেই আমাদের দেশের যে একটি ট্রেন্ড তৈরি হয় সবকিছুর দাম বেড়ে যাওয়ার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, সেই ধারাটি কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। এটা সাংবাদিকতা রাজা ভাইয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা যে স্ট্যান্ডিং ম্যাটার বলে একটা কথা বলি, যে ওইটা নির্দিষ্ট থাকবে এবং নিচে শুধু সময়সূচিগুলো পরিবর্তন হবে। তো রমজান আসলে দ্রব্যমূল্য আগে সাধুভাষায় লেখা হতো যে দ্রব্যমূল্য বাড়িতেছে, ওইটা আপনি স্ট্যান্ডিং ম্যাটার হিসেবে রাখতে পারেন প্রত্যেক রমজানের আগে বাংলাদেশে। আমরা বরাবর বলি যে ভাই, আমাদের মতো রমজান পালন করে এরকম এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার আরো অনেক দেশ আছে, এবং সেখানে আমরা এইটুকু নিষ্ঠা দেখি, এইটুকু সততা দেখি যে রমজানের আগে তারা মুনাফা কম করে অনেক বেশি এক ধরনের সামাজিক দায়িত্ব পালন করেন। আমাদের এখানে আসলে তার উল্টা হয়। আমরা তো এই মুহূর্তে এমন শুনিনি যে একেবারে সরবরাহ খুব বড় আকারে বিঘ্নিত হচ্ছে, সবকিছুতে স্বাভাবিক চলছে। মানে আমরা যেগুলো বেশি ব্যবহার করি রমজানে বা রমজান আসার আগে, সেগুলো সরবরাহে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো তথ্য তো এখন পর্যন্ত আমাদের কাছে নাই। এখন আগাম যদি এটা করি, ওই পুরোনো কথাই বলবো যে কয়েকটা পক্ষ আছে এখানে, সরকার আছেন, তাদের সংগঠনের নেতারা আছেন, পাইকাররা আছেন, এবং বাজার যাদের একটু মনিটরিং করার দায়িত্ব আছেন। এখন জনগণের পক্ষে যারা ভোক্তা অধিকার নিয়ে কথা বলেন তারা কতখানি তৎপর থাকেন তারাই জানেন। যদি গণমাধ্যমে বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে তাদের দেখি এবং তারাও অনেক উপদেশ আমাদেরকে দেন। তো এই সব পক্ষ যদি এক না হন
তাহলে আর এই আলোচনা করে খুব একটা কাজ হবে বলে মনে হয় না, এবং ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষরা। তো আমরা আহ্বান জানাই, এর বাইরে তো আর আমাদের কিছু করবার নেই, যে অন্তত সরকার সংগঠন এবং যারা পাইকার আছেন বা সরবরাহকারী আছেন, তারা অন্তত এইটুকু রহম যদি আমাদের উপরে করেন যে অন্তত তাদের যে ক্ষতি হোক, এটা তো আমরা কেউ বলছি না, ব্যবসা তো ব্যবসায়ী, কিন্তু অন্তত রমজান মাসটার কথা চিন্তা করে এবং করোনার সময় যদি আমাদের সেই আংশিক কিছু বিধিনিষেধের মধ্যে যেতে হয়, সেটুকুর কথা বিবেচনা করে মানুষের অন্তত সবকিছু মাথায় রেখে যেন এই পরিস্থিতির আর অবনতি না হয়। জি, জনাব রেজওয়ানুল হক, আপনি কি বলবেন? যে বলছিলেন যে আমরা যে যার তরফ থেকে বিভিন্ন সংগঠন বিচ্ছিন্নভাবে আহ্বান জানাবে, সেগুলো নিয়ে হয়তো কিছুদিন আলোচনা হবে, দু একটি ভ্রাম্যমাণ অভিযানও, আদালতের অভিযানও আমরা হয়তো দেখব, কিন্তু দিন শেষে কি বরাবর প্রতি বছর যা হয়ে থাকে এবছরও তাই হবে? ধন্যবাদ। এই প্রসঙ্গে যাওয়ার আগে 30 সেকেন্ডে অন্য একটা প্রসঙ্গে বলতে চাই। এর আগে আলোচনা হচ্ছিল যে যদি লকডাউন বা সাধারণ ছুটি যেটাই বলি, যদি 2 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে অর্থনীতির একটা সমস্যা হবে। আপনি যে প্রশ্নটা তুলেছিলেন, কেন হবে? বাংলাদেশের অর্থনীতি এই প্যান্ডেমিকের মধ্যে বিশ্বের বহু দেশের তুলনায় আমরা খুব শক্ত অবস্থানে আছি। আমাদের অর্থনৈতিক গ্রোথ পজিটিভ। বিশ্বের অনেক অনেক দেশ লাইক ইন্ডিয়া, লাইক চায়না, তারা মাইনাস। তো এই শক্ত অর্থনীতি যদি জনগণের কাজে না লাগলো, তাহলে এই অর্থনীতি কার জন্য? আমরা অবশ্যই সেই সক্ষমতা আমাদের আছে। 2 সপ্তাহ আমরা মানুষকে, নিম্ন আয়ের মানুষকে সাপোর্ট, ফুড সাপোর্টটা দেওয়ার সক্ষমতা আমাদের এই অর্থনীতির আছে, এবং এই অর্থনীতি নিয়ে আমরা গাল ভরা কথা বলি প্রায়। তো এখন সেই অর্থনীতিকে কাজে লাগানোর সময়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি রমজানের জিনিসপত্রের দাম বললেন। বহু বছর ধরে রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসায়ীর মুনাফা করার একটা ট্র্যাডিশন বহু আগের থেকে চালু হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা এই সেন্সে দুনিয়ার সবচাইতে অসৎ ব্যবসায়ী, যারা পবিত্র রমজান মাসে এই ক্রেতাদেরকে জিম্মি করে ফেলে ইচ্ছা মতো। আমরা আগে দেখতাম যে রমজান মাস শুরু হলে দামটা বাড়তো। এখন রমজান মাসে দাম বাড়ালে যেহেতু বদনাম হয়ে যাচ্ছে, তারা রমজান শুরু হওয়ার 15 দিন আগে থেকে দাম বাড়িয়ে দেয়। এইরকম একটা কৌশল নিয়েছে। আর আমাদের সরকার গত 10 বছর ধরে, আমি যেহেতু সক্রিয় সাংবাদিকতায় আছি, আমি খেয়াল করেছি গত 10 বছর ধরে বাণিজ্য মন্ত্রী যেই থাকুন, আওয়ামী লীগের আমির খসরু মাহমুদ চৌধুরী থাকুন, আর বিএনপির আমির খসরু থাকুন, আর আওয়ামী লীগের ফারুক খান থাকেন বা তোফায়েল আহমেদ থাকুন, একই কথা। রমজানের আগে ব্যবসায়ীদের সঙ্গে তারা বৈঠক করেন, সেখানে ব্রিফিং করা হয়, এবার রমজানের কোনো জিনিসপত্রের দাম বাড়বে না, পর্যাপ্ত মজুদ আছে, ব্যবসায়ীরা আশ্বাস দেন দাম বাড়ানো হবে না। আপনি যদি গত 10 বছরের টেলিভিশন বা পত্রিকার নিউজ কাটিং দেখেন, শুধুমাত্র মন্ত্রীর পদে পরিবর্তন হয়েছে, তাদের ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন জি, হয়নি। আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে সুর মিলিয়ে একইভাবে বলতে চাই যে আমরা এই আশ্বাসের বাণী আর শুনতে চাই না, কার্যকর পদক্ষেপ দেখতে চাই দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরবার জন্য, বিশেষ করে করোনার নাজুক পরিস্থিতির মধ্যে নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত আয়ের উপর যাতে আর বাড়তি কোনো বোঝা না হয়, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।